হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো যেমনটা তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের এনসিইআরটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এর সিলেবাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কোন কোন সিলেবাসের কী পরিবর্তন হয়েছে। 2026-27 কিন্তু নতুন এডিশন, অর্থাৎ তোমাদের নতুন এডিশন যে 26-27 ক্লাস 9-এর কিন্তু তোমাদের এনসিইআরটি তোমাদের চলে এসেছে, পাবলিশড হয়ে গেছে, যেটা কিন্তু ইংলিশ ভার্সনে তোমরা পেয়ে যাবে। ওকে, তো এই যে যখনই আমাদের এই যে নতুন এনসিইআরটি চলে এলো, এই নতুন এনসিইআরটি থেকে আমরা কি পড়ব, নতুন এনসিইআরটিকে আমরা বাংলায় পুরোপুরি সম্পূর্ণভাবে কমপ্লিট করব এই সিরিজের মাধ্যমে। ঠিক আছে, যেটা কিন্তু আপকামিং যে সমস্ত রেলওয়ে পরীক্ষাগুলো রয়েছে, সেই রেলওয়ে পরীক্ষাগুলো জন্য আমাদেরকে এই ক্লাসগুলো করতে হবে। তোমরা প্রত্যেকেই জানো যে এনসিইআরটি রেলওয়ের এক্সামগুলোর জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং ক্লাস 9-এর প্রথম অধ্যায় সরি টু সে, এখানে আমাদের একটু মিস্টেক হয়েছে, এখানে আমাদের অ্যান হবে। ঠিক আছে, এক্সপ্লোরেশন, এই বইটার নাম আমাদের ওপরে দেখবে বড় বড় করে লেখা আছে এক্সপ্লোরেশন, অর্থাৎ অনুসন্ধান। অর্থাৎ বিজ্ঞানে আমরা বিভিন্ন জিনিসকে অনুসন্ধান করব, বিভিন্ন জিনিসকে জানবো। ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের মধ্যে কিউরিসিটি জন্মাবে। সেই ব্যাপারগুলো যখন তোমাদের মধ্যে কিউরিসিটি আসবে, তখনই কিন্তু তোমরা বিজ্ঞানকে পড়তে পারবে। ওকে, তো প্রথম অধ্যায় দেখো, যেটা কি না মাধ্যমিক বিজ্ঞান জগতের প্রবেশ, অর্থাৎ তোমরা ফার্স্ট বিজ্ঞানের জগতে প্রবেশ করবে। সেই মুহূর্তে তোমাদের কি জানতে হবে এবং কি জানা জরুরি, সেই জিনিসগুলো তোমাদেরকে আজকে ক্লাসে আমি জানাবো। ওকে, তো আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাহলে এই বিদ্যাপীঠ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেলই তোমাকে একমাত্র ফ্রি ক্লাস প্রোভাইড করে থাকে এবং কোনো রকম কোনো চার্জ ছাড়া। এই ভিডিওটি যারা দেখছো তাদের উদ্দেশ্যে একটাই বার্তা, তারা কিন্তু প্রত্যেকে এই চ্যানেলটি শেয়ার করে দাও এবং প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমাদের বলি যে এই যে চ্যানেলে তোমাদের কিন্তু ফ্রি কন্টেন্ট তোমরা পেয়ে যাবে, ফ্রি কন্টেন্ট এবং ফ্রি পিডিএফ। এই যে এনসিইআরটি পুরো ইংলিশ ভার্সন রয়েছে, তোমরা দেখতে পাবে ইউটিউবের জগতে চারিদিকে তোমাদের 500 টাকা, 400 টাকা, 600 টাকায় কিন্তু ব্যাচ লঞ্চ হয়ে গেছে বাংলার এনসিইআরটি পড়ানোর জন্য। ঠিক আছে, বাংলা ভাষায় এনসিইআরটি পড়ানোর জন্য। তো এই চ্যানেলটি তোমাদের পুরোপুরি ফ্রিতে পিডিএফ প্রোভাইড করবে এবং পুরো বাংলা ভাষায় তোমাদের পুরোপুরি পিডিএফ তোমাদেরকে শেয়ার করে দেওয়া হবে এবং প্রত্যেকটা ক্লাস তোমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ লাইন বাই লাইন কিন্তু পড়ানো হবে। তাই বলবো, চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরাও জানো যে আপকামিং রেলওয়ে পরীক্ষার জন্য এনসিইআরটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো আজকে তাহলে আমরা প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে গিয়ে এক্সপ্লোরিং দ্য ওয়ার্ল্ড অফ সেকেন্ডারি সায়েন্স, মাধ্যমিক বিজ্ঞানের জগতে প্রবেশ। এই চ্যাপ্টারটি মূলত তোমাদের ফার্স্ট চ্যাপ্টার, কিন্তু এইখানে বেশ কিছু সেরকম নেই, তাও আমরা লাইন বাই লাইন দেখে পড়ব, কারণ এনসিইআরটি মানেই আমাদেরকে পড়তে হবে। কিন্তু এইটুকু বলে দিই, আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে সেরকম কোনো প্রশ্ন হওয়ার কিন্তু নেই। প্রশ্ন হওয়ার যে চ্যাপ্টার সেটা হচ্ছে সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন হবে। তাও কিন্তু আমরা একটাও চ্যাপ্টার বাদ দেব না এবং একটাও লাইন আমরা বাদ দেব না। ঠিক আছে, তো প্রত্যেকেই আশা করি তোমরা ক্লাসটিকে শেয়ার করে দেবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। দেখো, বলেছে কি না, মধ্যম স্তরে বিজ্ঞান আপনাকে কৌতূহলী হতে এবং নিরীক্ষণ করতে এবং প্রশ্ন জিজ্ঞাসা করতে এবং কিভাবে কাজ করতে হয় তা খুঁজতে আমাদের যাত্রায় আমরা আবিষ্কার দিয়ে শুরু হয়েছিলাম। ঠিক আছে, এইখানে একটু তোমাদেরকে মিস্টেক দেখতে পারো লেখাগুলোর মধ্যে, কিন্তু বাস বুঝে যাবে তোমরা, সতর্ক পরীক্ষার মাধ্যমে বুদ্ধি পেয়েছিল। আমরা জীবন্ত এবং নির্জীবের জগৎ জুড়ে ধারণাগুলি সংযুক্ত করেছি। মেন কথা হচ্ছে গিয়ে এই বিজ্ঞানে আমাদের মধ্যে কৌতূহল জন্মাবে, আমাদের মধ্যে প্রশ্ন আসবে। ঠিক আছে, তবেই কিন্তু, যতক্ষণ না বিজ্ঞানে তোমার কিউরিসিটি জন্মাচ্ছে ততক্ষণ তুমি বিজ্ঞানকে জানতে পারবে না।
তারপরে দেখো মাধ্যমিক জগৎ, মাধ্যমিক আপনি যখন এখন মাধ্যমিক স্তরে প্রবেশ করেছেন, তখন এই যাত্রা চলতে গভীর অনুসন্ধানে তোমাকে নিয়ে যাওয়া হবে। এবং বিজ্ঞান আমরা জানি তা নয়, কিভাবে পর্যবেক্ষণগুলি পরিমাণ নিয়ে হয়, পরিমাণ নিয়ে যায় কিভাবে, এটা কিন্তু কিভাবে, ঠিক আছে, কিভাবে নির্দেশনাগুলি প্রস্তাবের সমীকরণ ব্যবহার করা হয়, কিভাবে জটিল সমস্যাগুলিকে সমাধান করা হয়, ঠিক আছে, মাধ্যমিক স্তরে বিভিন্ন যে অনুসন্ধান, সেই অনুসন্ধানগুলো আমরা এখানে করব। ওকে, দেখো এই পাঠ্য বইটির দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করতে এবং পৃষ্ঠের নম্বরগুলি সুনিশ্চিতভাবে ডিজাইন করা হয়েছে একটা আতস কাঁচের মতো বা একটা কম্পাসকে মতো, ঠিক আছে, যেমন একটা আতস কাঁচের মাধ্যমে আমরা পুঙ্খানুপুঙ্খ সমস্ত ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অণুও আমরা দেখতে পাই, ঠিক আছে, ঠিক সেইভাবেই আমরা বিজ্ঞানকে জানব। আর দেখো প্যাটার্ন ধরন লক্ষ্য করলে অন্যথায় হারিয়ে যেতে পারে এমন বিশদ মনোযোগ, মানে এমন বিশদগুলিকে মনোযোগ দেওয়া এবং কম্পাসটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে অন্বেষণের জন্য দিক নির্দেশনারও প্রয়োজন, উপযুক্ত মডেল নির্বাচন করা, সঠিক প্রশ্ন জিজ্ঞেস করা এবং আমাদের ধারণাগুলি কোথায় প্রযোজ্য তার সীমা জানা। একত্রে এগুলি আমাদের বলে যে বিজ্ঞানের অন্বেষণ লক্ষ্যহীন ঘুরে বেড়ানো নয়, ঠিক আছে, বিজ্ঞানের অন্বেষণ অর্থাৎ বিজ্ঞানকে খোঁজা কিন্তু লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়ানো নয়, বরং যত্ন উদ্দেশ্য নিয়ে আমাদের জগৎ বোঝার চেষ্টা করা। ওকে, নেক্সট তোমাদের দেখো এই যে দেখো বৈজ্ঞানিক মডেল এবং নীতির অনুশীলন, এইটা একটু আমাদেরকে দেখো কি রয়েছে, আমাদের এটা একটু জেনে নেব। দেখো প্রাকৃতিক জগৎ জটিল এবং পুরো খুঁটিনাটি সহ তা অধ্যয়ন করা প্রায়শই অসম্ভব। এই জটিলতাকে বোঝার জন্য বিজ্ঞান মডেল ব্যবহার করে। এগুলি হলো বাস্তব ব্যবস্থাকে দেখার সরলীকৃত উপায়, যা শুধুমাত্র একটা নির্দিষ্ট প্রশ্নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে প্রকাশ করে থাকে। যেমন আমরা পদার্থবিদ্যায় কি দেখি, একটা চলন্ত গাড়িকে একটা বিন্দু হিসাবে উপস্থাপন করা যেতে পারে, অন্যথায় রসায়নে পরমাণু, অণু, এগুলি গোলক, বন্ড হিসাবে আঁকা হয়। জীববিজ্ঞানে কি হয়, জীববিজ্ঞানে কোষগুলি মূল অংশগুলি হাইলাইট করে এমন ডায়াগ্রাম হিসাবে দেখানো হয় এবং আর্থ সায়েন্স পৃথিবীকে বিভিন্ন স্তরে একটা মসৃণ গোলক হিসেবে বিবেচনা করা যেতে পারে। এমন মডেল তৈরি করতে অনুমতি তৈরি হয় এবং ইচ্ছাকৃতভাবে কিছু খুঁটিনাটি উপেক্ষা করা উচিত। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি তাহলে দেখো একটা পতনশীল বস্তুর গতি অধ্যয়ন করার সময় অভিকর্ষের মৌলিক প্রভাব বোঝার জন্য বায়ুর প্রতিরোধকে উপেক্ষা করা যেতে পারে, ঠিক আছে। তো আমরা দেখো যখন জিনিসগুলো এই যে দেখো আমরা বিভিন্ন মডেল ব্যবহার করব। ধরো যখন আমি তোমাদেরকে পৃথিবী নিয়ে পড়াবো তখন পৃথিবীর মডেল আমরা ইউজ করব, তাই না, পৃথিবীর মডেল আমরা ইউজ করব। আর যখন আমরা দেখছি যে একটা কি না হার্ট নিয়ে পড়াবো তখন আমরা কি করব, তখন আমরা হার্টের একটা মডেল ব্যবহার করব, ঠিক আছে, কিন্তু এর ভিতরের জিনিস নিয়ে আমরা কিন্তু দেখব না। অর্থাৎ এই যে হার্টের যে ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র কোষ রয়েছে, সেই ডিটেলস জিনিসে আমরা যাব না, কিন্তু আমরা হার্ট নিয়ে আলোচনা করব। ওকে, নেক্সট দেখো তোমাদের যে অভিকর্ষের মৌলিক প্রভাব বোঝার জন্য বায়ুর প্রতিরোধকে উপেক্ষা করা যেতে পারে। জীবন বিজ্ঞানে হৃদয় কিভাবে রক্তকে পাম্প করে তা অধ্যয়ন করার সময় অনেক পৃথক কোষকে দেখো বলেছে এখানে উপেক্ষা করা যেতে অঙ্গটিতে একটা কার্যকারী ব্যবস্থা হিসেবে বোঝা যায়। মনে রাখবেন যে এই পছন্দগুলি ভুল নয়, এগুলি ইচ্ছাকৃতভাবে করা হয় যাতে জিনিসগুলি যথেষ্ট সহজ থাকে, কিন্তু তারপরেও আমরা খুঁজছি এবং তার উত্তর খুঁজে পেতে সহায়তা করে থাকি। এরপরে দেখো যে বলেছে যে একজন বিজ্ঞানীর সাথে আমরা পরিচয় হব যিনি হচ্ছেন মেঘনাদ সাহা, তারাদের সরলীকৃত করেছিলেন, ঠিক আছে। মেঘনাদ সাহা সম্পর্কে একটু আমরা দেখব যে কি বলেছেন তিনি। দেখো তারাদের সরলীকরণ, বিজ্ঞান প্রায়শই খুঁটিনাটি উপেক্ষা করা শুরু হয়। বিজ্ঞান প্রায়শই খুঁটিনাটি উপেক্ষা করেই শুরু হয়। যখন পদার্থবিজ্ঞানী মেঘনাদ সাহা, তাহলে পদার্থবিজ্ঞানী ছিলেন একজন মেঘনাদ সাহা, ঠিক আছে, তারাদের আলো নিয়ে অধ্যয়ন করেছিলেন। তিনি তারার ভেতরের
প্রতিটি পরমাণু, প্রতিটি প্রতিক্রিয়া বা প্রতিটি গতিবিধি মডেল করার চেষ্টা করেননি। এর পরিবর্তে তিনি তারাদের ভেতরের পদার্থকে একটা গরম গ্যাস হিসেবে বিবেচনা করেছিলেন। অনেক জটিল প্রক্রিয়া উপেক্ষা করেছিলেন, মানে যে তার চারার মধ্যে যে এই যে আলোর যে উৎপত্তি, তার যে একটা জটিল জিনিস রয়েছে, সেই জিনিসটা নিয়ে তিনি আলোচনা করেননি বা তিনি সেটাকে নিয়ে ভাবেননি। তিনি এটাই বলেছেন যে এই তারার ভেতরের পদার্থ যে একটা গরম গ্যাস, সেটা নিয়ে একটু বিবেচনা করেছিলেন। শুধুমাত্র তাপমাত্রা, তাপ কিভাবে পরমাণুর আমেন তৈরি হয় তার উপর গুরুত্ব দিয়েছিলেন। এই সরলীকরণ তাকে ব্যাখ্যা করতে সাহায্য করেছিল যে তারাদের রং কিভাবে তাদের তাপমাত্রার সাথে গভীরভাবে সম্পর্কিত। ঠিক আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে বলতে এই মেঘনাদ সাহা কী নিয়ে অধ্যয়ন করেছিলেন এবং কোন পদার্থবিজ্ঞানী ছিলেন একজন, এটা মনে রাখবে। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে বেশ কিছু সেরকম নেই, ঠিক আছে, তাও আমাদেরকে জিনিসগুলো জানতে হবে এবং পড়তে হবে। দেখো এখানে একটা উদাহরণ আমাদের দিয়েছে যে একটা ক্রিকেট শট, ধরো এই ক্রিকেট বলকে ছক্কা মারার কথা একবার ভাবুন। ঠিক আছে, তো এই ক্রিকেট বল যখন একজন ক্রিকেটার ছক্কা মারছে, তখন ভাবুন যে আপনি একটা সাধারণ মডেল তৈরি করতে চান, আপনি কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত করবেন এবং কোনগুলিকে উপেক্ষা করবেন। ঠিক আছে, আমরা আজকের ক্লাসে জাস্ট বিজ্ঞানে ঢুকছি। ঠিক আছে, বিজ্ঞান জিনিসটা কি বা এই যে এক্সপ্লোরেশন, এই যে অন্বেষণ আমরা কিভাবে করব, আমাদের মধ্যে কিউরিসিটি কিভাবে জন্মাবে। ঠিক আছে, এইটা খুব ভালো জিনিস করেছে এনসিইআরটি তোমাদের জন্য, যে ফার্স্ট চ্যাপ্টারেই কিন্তু তোমাদের মধ্যে বিভিন্ন ইচ্ছা জাগবে, বিভিন্ন জানার ইচ্ছা, বিভিন্নকে মানে এক্সপেরিমেন্ট করার ইচ্ছা, এই জিনিসগুলো তোমাদের মধ্যে যাতে উৎপত্তি হয়, তাই প্রথম চ্যাপ্টারটিতে এভাবে বেশ কিছু জিনিস তোমাদেরকে উৎসুক করার জন্যই দেওয়া হয়েছে। দেখো আমাদের অবশ্যই জিজ্ঞেস করতে হবে যে বলটি কি মাটি না ছুঁয়ে সীমানা পার হবে। এর জন্য ব্যাট, বলের রং, মাঠের ঘাসের পরিমাণ, এগুলির কোনো পার্থক্য হবে না। অন্যদিকে বলের, দেখো এই জিনিসগুলো কি কোনো মাইন্ড করে যে ব্যাটের রং কী হবে, বলের রং কী হবে, মাঠের ঘাসের পরিমাণ কী হবে, এগুলো কোনো ম্যাটার করে না। একটা বল ছক্কা মারার সময় মেন জিনিস কি, বলের ভর এবং যে গতি, মানে যে গতি বা গতি দিয়ে ব্যাক আঘাত করে বলটি অত্যন্ত বাইরে বেরিয়ে যাবে, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। বাতাসের বাধা, বলের ভারী, বলের স্পিন এবং সাইলানের সুতো ওর বিষয়টি একটি সাধারণ মডেল উপেক্ষা করা যেতে আমরা যত জটিল মডেল তৈরি করি, আরও বেশি নির্ভুলতার সঙ্গে তত অতিরিক্ত বিবরণও কিন্তু আমরা যোগ করি। দেখো চলো একবার দেখি যে মডেল একটা আমরা তৈরি করি। মডেল কেন আমরা তৈরি করি না, জিনিসগুলোকে আরও ভালোভাবে বোঝার জন্য, জিনিসগুলোকে ভালোভাবে শেখার জন্য। ধরো তুমি স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় বাইসাইকেলে চালাচ্ছ, তুমি স্কুল থেকে বাড়ি যেতে কতটা সময় লাগবে এবং তার মডেল তৈরি করতে চাও, তুমি কোন বিবরণগুলি রাখবে এবং কোন বিবরণগুলি এড়িয়ে যাবে। কেন কিছু বিবরণ এড়িয়ে যাওয়া আসলে কার্যকর হতে পারে তা প্রস্তাব করো। তুমি যখন বিজ্ঞানকে আরও গভীরে অন্বেষণ করবে, তুমি লক্ষ্য করবে যে এটি ভাষা কিন্তু সতর্ক এবং সুনির্দিষ্ট উপায়ে ব্যবহার করে। প্রাত্যহিক জীবনে আমরা যে অনেক শব্দ ব্যবহার করি, যেমন বল, কাজ, কোষ, তারপরে বিক্রিয়া, বিজ্ঞানে তাদের নির্দিষ্ট অর্থ রয়েছে। এই অর্থগুলি প্রায়শই খুব নির্দিষ্ট হয়, কারণ বৈজ্ঞানিক ধারণাগুলি অবশ্যই স্পষ্টভাবে এবং দৃষ্টিহীনভাবে বা যোগাযোগ করতে হয়। বিশ্বজুড়ে বিজ্ঞানীদের পর্যবেক্ষণ বর্ণনা করতে, ফলাফল তুলনা করতে এবং একসাথে ধারণা তৈরি করতে অনুমতি দিতে বিজ্ঞান এই সুনির্দিষ্ট পদ, প্রতীক এবং ইউনিটের একটা সোওয়ার্ড ভাষা ব্যবহার করে, যেমন ধরো বেগ, বল, ঠিক আছে, ভর এবং বৈদ্যুতিক প্রবাহের মতো পরিমাপগুলি প্রতীক দ্বারা চিহ্নিত করে। দেখো আমি বলি যে এখানে দেখো বেশ কিছু চিহ্ন বা প্রতীক আমরা ব্যবহার করি, যেটা ভরের জন্য ধরো এম, বেগের জন্য ভি, বলের জন্য এফ এবং বৈদ্যুতিক প্রবাহের জন্য আই। প্রত্যেকটা একটা সংজ্ঞায়িত ইউনিটের সাথে কিন্তু যুক্ত। এটিকে আরও সুনির্দিষ্ট করতে, পরিমাণগুলির মধ্যে পার্থক্য স্পষ্টভাবে প্রকাশ করতে এবং সতর্কভাবে পরীক্ষা করতে বিজ্ঞানী গণিতের দিকে ফিরে যায়। এটি কখনো কখনো মনে করতে পারি।
ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের বলেছে কঠিন, তবে এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে বিজ্ঞানের গণিত এখনও বাধা হিসেবে আসে না, পরিবর্তে এটি একটি ভাষা যা আমাদের বিশ্ব সম্পর্কে আরও স্পষ্টভাবে চিন্তা করতে সাহায্য করে। এটি সমীকরণ শুধুমাত্র গণনার সংজ্ঞায়ন নয়, মানে এখানে বেশ কিছু জিনিস তোমাদেরকে এমনভাবে দেওয়া রয়েছে যে তোমরা শুধুমাত্র যে তোমাদের মধ্যে যে জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা তোমাদের কিভাবে আসবে সেইটা তোমাদের রয়েছে। দেখো জিজ্ঞাসা সূত্র দেখো, আলোর গতি কেন সি দ্বারা চিহ্নিত করা হয়? এই যে আলোর গতিকে আমরা কেন সি দ্বারা চিহ্নিত করি? তখন বৈজ্ঞানিক প্রতীক প্রায়শই ইতিহাস থেকে আসে এবং আন্তর্জাতিক চুক্তির ওপর ভিত্তি করে তৈরি হয়। সুবিধার জন্য সংক্ষিপ্ত করা হবে এমনটি প্রয়োজন নয়। উদাহরণস্বরূপ আলোর গতি সাধারণত সি প্রতীক দ্বারা চিহ্নিত করা হয়, কারণ এটি হচ্ছে একটা ল্যাটিন শব্দ কিউরি বা সেলিটাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে গিয়ে গতি। আজ আলোর গতি একটা শারীরিক ধ্রুবক যা সঠিক এই মিটার পার সেকেন্ড হিসাবে সংজ্ঞায়িত করা হতে থাকে। এইখানে এই জিনিসটা তোমাদেরকে মনে রাখতে হবে, এবং আলো গতিকে কেন আমরা সেই দ্বারা চিহ্নিত করতে পারি একটু আমরা জেনে নিলাম ব্যাপারটা। দেখো নেক্সট একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমাদের যেটা রয়েছে সেটা কি না, একটা বিমানে জ্বালানি যদি ভুল গণনা করা হয়, বিমান ক্র্যাশ তোমরা দেখেছো বিমান ক্র্যাশ কিভাবে হয়ে থাকে? তো এই রকম যদি কোনোভাবে ভুল কোনো কিছু করা হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের বিমানের ক্র্যাশ হতে পারে। দেখো একটা সুপরিচিত ঘটনা, একটা যাত্রীবাহী বিমান এককগুলি বিভ্রান্তির কারণে মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে ফেলেছিল। ফ্লাইটটির মোট যদি 22,300 কেজি জ্বালানির প্রয়োজন ছিল, কিন্তু গ্রাউন্ড ক্রয় জ্বালানির প্রয়োজনীয় পরিমাণ ভুল গণনা করেছিলেন, কারণ তারা কেজির পরিবর্তে পাউন্ডের ব্যবহার করে গণনা করেছিলেন। তো বিমানটি প্রায় 15,000 লিটার জ্বালানি অভাব ছিল, এবং ভাগ্যক্রমে এটি একটি ল্যান্ডিংয়ের জন্য গ্লাইড করতে পেরেছিল, অর্থাৎ ল্যান্ড করতে পেরেছিল, যা বিমানের ক্ষতি করলেও কেউ আহত হয়নি, অর্থাৎ প্রত্যাহত হয়নি। পাউন্ড এবং কিলোগ্রাম অনেক আলাদা, মানে সর্বত্র মানসম্মত একক ব্যবহার করে রূপান্তর এবং ত্রুটিগুলি এড়িয়ে চলা যায়। অর্থাৎ তোমাদের এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে একক ঠিক কতটা গুরুত্বপূর্ণ। আমি তোমাদের একটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি। দেখো এইটা হচ্ছে তোমাদের ধরো অস্ট্রেলিয়া, ঠিক আছে, আর এটা হচ্ছে ইংল্যান্ড। তো এইখানে একজন রাজা ছিলেন, এখানে যে রাজা ছিলেন তিনি এইখানে একজন রাজা ছিলেন, ঠিক আছে। এই রাজা তার প্রজাদেরকে কি দিত? তার প্রজাদেরকে মানে খাদ্য দিত, ঠিক আছে, অর্থাৎ ধরো সবজি দিত। সবজি কিভাবে রাজা দিত? দেখো মাপ অনুসারে যে যেরকম তাকে সেরকম দিত। মানে এটা কিভাবে দেখতো? যে ধনী দরিদ্রের হিসাবে দেখতো। যারা একটু কম দরিদ্র তারা এইটুকু পেত, আর যারা ধনী তারা এইটুকু পেত, ঠিক আছে। অর্থাৎ যারা যেরকম শুল্ক দিতে পারত রাজাকে, তারা সেরকম ধরনের মানে সেরকম সবজি পেত। তাহলে এই বেচারা যে মানুষগুলো, এর পেট কি আর ছোট আর এর পেট কি আর বড়? এরকম তো নয়, মানুষের খিদে সমান। তো এই যে বেচারা দুর্বল এবং গরিব মানুষ যে শুল্ক দিতে পারতো না, সে বেচারা যে সবজি পেত সেই সবজি তার গলা পর্যন্তই যেত। এবং এইখানে যে ধনী ব্যক্তি ছিল সেই কিন্তু যে পেত সেটা ছিল সাফিসিয়েন্ট এবং সেটা সে খেতে পারত, ঠিক আছে। তো এটা তো একদমই রাজার ভুল ছিল। তারপরে কি হলো? তারপরে যেটা হলো সেটা কি না, রাজা কি করলো? তারপরে রাজা কি করলো যে রাজার ওজন অনুসারে প্রত্যেককে দেবে সবজি। অর্থাৎ যত তার রাজার রাজত্বে যত মানে মানুষজন ছিল সবাইকে তার ওজন অনুসারে সবজি দেবে। তাহলে কি হবে? প্রত্যেকে সমান পাবে এবং প্রত্যেকে তখন খাদ্যের কোনো রকম কোনো সমস্যা হলো না, ঠিক আছে।
তো এইটা দেখো তোমাদের একটু যেটা বলি, এই দেশে কেজিতে হিসাব হয় আর এই দেশে গ্রামে হিসাব হয়, ঠিক আছে। তো এইটা কি হলো, এই রাজা এদেরকে একবার সবজি পাঠালো ইংল্যান্ডে, ঠিক আছে। কেমন পাঠালো, এইখানে দেখো, এইখানে যে কি বললাম এটা আমি, আচ্ছা অস্ট্রেলিয়া, আর এটা ইংল্যান্ড, তাই তো, ঠিক আছে, অস্ট্রেলিয়াই ধরো, আমি কি বলেছিলাম মাথায় নেই। তো এই অস্ট্রেলিয়ার রাজা যখন ইংল্যান্ডে পাঠালো সবজি, তখন কি হলো, তখন ধরো এর ওজন হচ্ছে গিয়ে 60 কেজি, এই 60 কেজি তাহলে পাঠালো একে, ঠিক আছে। তখন এ কি করলো, এ চাল দিল, একে চাল দিল ওজন অনুসারী, ঠিক আছে। তখন এ ওজন অনুসারী দিল, কিন্তু এ বেচারার ওজন হচ্ছে গিয়ে 45, ঠিক আছে। তো এ তো এই কেজিতে হিসাব করে না, এ তো গ্রামে হিসাব করে, তাই না। তাহলে এ কত দিল, 450 গ্রাম এইভাবে দিল, ঠিক আছে, 450 গ্রাম। 450 গ্রাম তো হবে না কেজিতে, মানে কতটুকু, এইটুকুই, তাই না। কিন্তু এই জন্য এই যে এখানে গ্রাম, এখানে কেজি, ঠিক আছে, এই যে এই জিনিসগুলো কিন্তু মানে কি বলবো, গ্রাম নয় ঠিক, ধরো লিটারে দিল বা অন্য কিছু, অন্য পাউন্ডে দিল, অনেক রকমের কিন্তু একক রয়েছে, সেই সমস্ত এককগুলোর মধ্যে বেশ কিছু বিভ্রান্ত তৈরি হলো। তারপরে একটা বৈঠকের মাধ্যমে এটা ঠিক হলো যে এই জিনিসগুলোকে ঠিক করতে হবে, নয়তো কিন্তু এরকম দুর্ঘটনা বা এরকম সমস্যার সম্মুখীন পরবর্তীতে হতে হবে। এই যে দেখো এখানে দিয়েছি, কেন সর্বত্র কিলোগ্রাম আমরা ব্যবহার করি। দেখো, যখন আমরা চাল বা সবজি কিনি তখন আমরা সর্বত্রই বলি না যে কিলোগ্রামে দাও, একক পরিমাণ, এই চাল 1 কেজি দাও, আলু 1 কেজি দাও, বলি না। তো কল্পনা করুন এই বিভ্রান্ত যদি আমরা সর্বত্র ভিন্ন ওজন ব্যবহার করতাম, ঠিক আছে। সৌভাগ্যবশত পরিমাপসম্মত আন্তর্জাতিক মানের ওপর ভিত্তি করে, স্থানীয় বস্তু এবং মতামতের উপর নয়, ঠিক আছে। স্ট্যান্ডার্ড ইউনিটগুলি বৈজ্ঞানিক ফলাফল তুলনা করতে এবং দৈনন্দিন বিজ্ঞান এবং বাণিজ্যে ন্যায্যতা নিশ্চিত করতে সহায়তা করে থাকে, ঠিক আছে। তাহলে এইটা তোমাদেরকে মনে রাখতে হবে, ঠিক আছে। যেহেতু পর্যবেক্ষণসমূহ পুনরাবৃত্তি করা হয়, পরিমাপগুলোর পরিমার্জিত হয় এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ধারণাসমূহ পরীক্ষা করা হয়, আমরা একটা নিয়মতান্ত্রিক উপায়ে জগতের প্রতি আমাদের বোঝাপড়াকে সুসংগঠিত করতে পারি। মাধ্যমিক পর্যায়ে আপনি আইন, তথ্য এবং নীতিমালার মতো শৈবাগুলির মানে সম্মুখীন হবেন এবং সেগুলি সম্পর্কে আমরা অবগত হব, ঠিক আছে। যদি আমরা উদাহরণস্বরূপ দেখি, নিউটনের গতির আইনগুলি হঠাৎ করেই একটি বাস থেমে যাওয়ার সময় যে ঝাঁকুনি বা ঝাঁকুনিতে ব্যাখ্যা, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে পরপর জানতে হবে, ওকে। এটা কিন্তু তোমাদের পুরো বাংলা পিডিএফ রয়েছে, প্রথম চ্যাপ্টারটা তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে একবার রিডিং পড়ে নেবে, ঠিক আছে। আর বিশেষ কিছু আমরা এখানে নেই সেরকম, ঠিক আছে। আমরা কিভাবে ভবিষ্যৎবাণী পরীক্ষা করি, ঠিক আছে। এই যে ভবিষ্যৎবাণী, আজ বিকেলে বৃষ্টি হবে, কাল মেঘ হবে কি না, ঠিক আছে, এই জিনিসগুলো, অর্থাৎ আবহাওয়ার যে পূর্বাভাস আগে থেকে জেনে যাওয়া, সেই জিনিসগুলো আমরা কিভাবে নির্ণয় করি এবং কিভাবে ধরে নিই যে আজ বৃষ্টি হবে, ঠিক আছে। আমরা ভবিষ্যৎবাণী কিভাবে আমাদের মিলে যায়। দেখো, আবহাওয়ার পূর্বাভাস কখনো কখনো ভুল হয় না, হয়তো, তাই না। দেখো, আবহাওয়া তাপমাত্রা, তাপ, আর্দ্রতা এবং বাতাসের মতো অনেকগুলি পরিবর্তনশীল বিষয়ের উপর নির্ভর করে হয়ে থাকে। আবহাওয়া পূর্বাভাসের জন্য পরিমাপ এবং মডেল ব্যবহার করা হয়, তবে অন্য অবস্থার খুব ছোট পার্থক্য সময়ের সাথে বাড়তে পারে এবং সম্পূর্ণ ভিন্ন কিছুর দিকে নিয়ে যেতে পারে। এই কারণেই পূর্বাভাস সাধারণত কয়েক ঘন্টা, এমনকি কয়েক দিনের জন্য নির্ভরযোগ্য হয়, তবে ভবিষ্যতের জন্য কম নিশ্চিতভাবে ব্যবহৃত হয়ে থাকে, ওকে। দেখো, আরও একটা জিনিস আমাদের দেখো, সোশ্যাল মিডিয়ায় আমরা ভাইরাল দাবিগুলি পরীক্ষা করি না, কখনো কখনো দেখবে আমাদের বলে যে গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, বলে না। আমাদের বাড়িতেও আমাদের বলে থাকেন যে গ্রহণের সময় কখনো খাবার খেতে নেই। তো এটি সাধারণভাবে প্রচলিত দাবি হলো যে গ্রহণের সময় খাবার খাওয়া উচিত নয়, কারণ ক্ষতিকর হয়ে ওঠে,
ঠিক আছে। তো সহজ বৈজ্ঞানিক এবং প্রশ্ন জিজ্ঞাসার মাধ্যমে তা প্রমাণ পাওয়া যায় গ্রহণ হলো শুধুমাত্র ছায়ার খেলা। আমরা তো জেনেইছি, ঠিক আছে। গ্রহণের সময় মানে গ্রহণের সময় ভৌতের পরিবর্তন ঘটে, তাপমাত্রা কি উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে, ছায়াতে ছায়া কি নষ্ট হয়ে যায়। আপনি সিদ্ধান্ত নেবেন এখানে কি রয়েছে, দেখো এখানে ভৌতও রয়েছে, ভৌত বিজ্ঞানের ব্যাপার রয়েছে, রসায়নের বিজ্ঞানের ব্যাপার রয়েছে, জৈবিক প্রক্রিয়ার ব্যাপার রয়েছে, ঠিক আছে। এখানে এই যে কুসংস্কারগুলো, এগুলো কিন্তু তোমাদেরকে মুক্তি পাবে এবং সেগুলো কিন্তু তোমরা আরও ভালোভাবে জানতে পারবে। দেখো তারপরে একটা আমাদের দেখো একটা মানে কি বলতো, একটা 4 জন পরিবারের 1 মাসের জন্য কত চাল লাগবে, এইটার একটা হিসেব তোমাদের এখানে মানে এইভাবে তোমাদের আস্তে আস্তে তোমাদের এই জিনিসগুলো জানবে, শিখবে এবং এগুলোর প্রতি তোমাদের ইন্টারেস্ট গ্রো হবে। দেখো একটা অনুমানিক হিসাব করার জন্য ধরে নিন যে তাদের সমস্ত ক্যালোরি চাহিদা শুধুমাত্র চাল থেকেই মেটানো হবে, ঠিক আছে। একজন গড়পড়তা প্রাপ্তবয়স্ক ব্যক্তি প্রতিদিন প্রায় ধরো 2000 থেকে 2500 কিলো ক্যালোরি প্রয়োজন হয়ে থাকে। তাহলে 100 গ্রাম কাঁচা চাল রান্না করলে কত ক্যালোরি পাওয়া যায় তা খুঁজে বের করতে হবে। এই তথ্য ব্যবহার করে পরিবারের জন্য দৈনিক চাহিদার একটা অনুমান তৈরি করুন। তো উদ্দেশ্য সন্নত সঠিক সংখ্যাটি বের করা নয়, বরং উত্তরটি যৌক্তিক কিনা তা পরীক্ষা করা। কারণ 1 মাসের জন্য 100 গ্রাম চাল স্পষ্টতই খুবই কম, অন্যদিকে কয়েক টন চাল অনেক বেশি। তো এই ধরনের অনুমান বিজ্ঞানকে খাদ্য এবং সম্পদ সম্পর্কিত দৈনন্দিন প্রশ্নের সাথে সংযুক্ত করতে সাহায্য করে এবং দেখায় যে কেন অনুমানিক যুক্তি একটা গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক দক্ষতা। ওকে, নেক্সট দেখো যে বলেছে এইটা তোমরা একটু দেখে নেবে যে একদিনে আপনি কত লিটার বাতাস শ্বাস নেন তা অনুমানিক হিসাব করুন এবং প্রথমে অনুমান করুন যে প্রতি মিনিটে কতবার শ্বাস নেন এবং প্রতি শ্বাসের আয়তন কত, ঠিক আছে। ধরো আপনি বিশ্রামের সময় কি করলেন যে আমরা প্রতি মিনিটে প্রায় 12 থেকে 15 বার শ্বাস নিই এবং একদিনে প্রায় 60 × 24 অর্থাৎ 1440 মিনিট থাকে। সুতরাং আমরা দিনে মোটামুটি 18 থেকে 22 হাজার শ্বাস নিই, 18 থেকে 22 হাজার শ্বাস নিই, অর্থাৎ দিনে প্রায় 20,000 বার শ্বাস নিই। আমাদের একটা শ্বাসে বাতাসের আয়তন খুঁজে বের করতে হবে এবং এটি অনুমান করার একটা উপায় হলো যে একটি সাধারণ রাবারের পার্টি বেলুন ফোলাতে কত 4 থেকে 5টি শ্বাস লাগে। এইটি ফুললে 2 লিটার আয়তন, সুতরাং এই শ্বাসে সম্ভবত 0.5 লিটার বাতাস থাকে। এই জিনিসগুলো তোমাদের জাস্ট ফার্স্টেই দেওয়া রয়েছে, সেরকম বিশেষ কিছু নেই। সেগুলোকে তোমরা আরও পরবর্তীতে যে কিভাবে জানবে সেই নিয়ে কিন্তু তোমাদের এই যে দেখো সার্জিক্যাল মুখোশ, দেখো এই যে মাস্ক আমরা ব্যবহার করি এটা কিভাবে কাজ করে। দেখো বাস্তব সমস্যার সমাধানের জন্য বিজ্ঞানের বিভিন্ন শাখা জ্ঞানের প্রয়োজন হয়ে থাকে। যখন কোভিড-19 আমাদের তোমাদের কোভিড-19 এসেছিল তখন মহামারীর সময় কি সুরক্ষার জন্য আমরা সবাই কি করেছিলাম, বিভিন্ন ধরনের সার্জিক্যাল মাস্ক বা মুখোশ ব্যবহার করেছিলাম, তাই না। তো কিভাবে কাজ করে দেখো, পদার্থবিদ্যায় আমরা কি দেখি না কণার গতি এবং স্থির তড়িৎ আকর্ষণ, এটা আমরা পদার্থবিদ্যার ক্ষেত্রে দেখতে পাই। রসায়নে কি দেখতে পাই, পলিমার তন্তুর বৈশিষ্ট্য, যে পলিমার থাকে সেই পলিমারগুলো কিভাবে আমাদের ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয়। তো বিজ্ঞানের ভাইরাসের আকার আকৃতি আচরণ, মানে এই যে এইটার মধ্যে আমাদের কি কি রয়েছে দেখো, পদার্থবিজ্ঞানও রয়েছে, রসায়নও রয়েছে, আবার কি জীববিদ্যাও রয়েছে, অর্থাৎ জীবন বিজ্ঞানও রয়েছে, তাই না। তো বায়ুর প্রবাহ ফিল্টার করা, এই জিনিসগুলো যে প্রত্যেকটা জিনিসের মধ্যেই কিন্তু আমাদের বিজ্ঞান রয়েছে। ধরো আমরা যদি একটা স্কেল বা একটা পেনকে আমরা যদি মাথার উপরে বারবার ঘষতে থাকি, তারপরে দেখবে ছোট্ট ছোট্ট কাগজ টুকরো দিয়ে আমরা যদি সেটাকে তোলার চেষ্টা করি সেটাও কিন্তু উঠে যাবে, ঠিক আছে। তুলে মানে চুম্বকের মতো লেগে যাবে, ম্যাগনেটের মতো। কেন হয় এগুলো, তাই না। এই যে দেখো প্রত্যেকটা জিনিস কিন্তু অণু নিয়ে গঠিত, এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে গঠিত। তুমি পেনটা যে তুমি মাথায় ঘষলে সেটাও কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র অণু নিয়ে গঠিত। তাই প্রত্যেকটা জিনিসেরই কিন্তু মানে কি বলতো বিজ্ঞান রয়েছে, প্রত্যেকটা জিনিসেরই কিন্তু তার
ভিতরে যে বিজ্ঞান রয়েছে সেই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে জানবো। নেক্সট চ্যাপ্টার আমাদের হয়তো কোষ রয়েছে, কোষ, তারপরে রয়েছে কি টিস্যু, ঠিক আছে। এই জিনিসগুলো তোমাদের আস্তে আস্তে করে তোমাদেরকে জানতে হবে এবং তোমাদেরকে এই যে জিনিসগুলো এর পিডিএফ কিন্তু তোমরা ডেসক্রিপশনে দেখবে, টেলিগ্রামের লিঙ্ক রয়েছে, সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে, এর পিডিএফ কিন্তু সেখানে তোমরা পেয়ে যাবে। তো এর পিডিএফ তোমরা ভালোভাবে দেখে নেবে এবং কোথাও পিডিএফ বাই করার দরকার নেই। পর তোমাদের কিন্তু ক্লাস হতে থাকবে। এই যে যতগুলো চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু বাংলা পিডিএফ তোমরা পেয়ে যাবে এবং ক্লাসগুলো ফলো করতে থাকবে। ওকে, তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেল অবশ্যই আবারও বলছি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। কেউ পিডিএফ বাই করার কোনো দরকার নেই, বাংলা পিডিএফ তোমরা এখান থেকেই তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকের ক্লাসে বেশ কিছু সেরকম ছিল না, তাই আলোচনার ছিল না। তো পরবর্তী ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস ইন ডিটেলস আলোচনা করব। ওকে।